স্বকীয় মান দেওয়া আছে এখানে। স্বকীয় মান বলতে ফেস ভ্যালু যেটা বলে, কোনো অঙ্ক বা ডিজিট মানে আলাদাভাবে লেখা হলে যে মান প্রকাশ করে সে অঙ্কটির ফেস ভ্যালু বা স্বকীয় মান। অর্থাৎ এখানে বলতেছে যে 2935 2935 ক্ষেত্রে 2 এর স্বকীয় মান হচ্ছে মানে ফেস ভ্যালু মান হচ্ছে 2, 9 এর ক্ষেত্রে 9, 3 এর ক্ষেত্রে 3, 5 এর ক্ষেত্রে 5, ওইটাকে বলে স্বকীয় মান বলে। স্বকীয় মান আসে না পরীক্ষা হলে। তারপর এখানে দেওয়া আছে যে কোনো অঙ্ক বা ডিজিট আলাদাভাবে লেখা হলে যে মান প্রকাশ করে। এখানে খেয়াল করে দেখেন যে এক সংখ্যাটা হচ্ছে 2935, কিন্তু আলাদাভাবে যদি আমরা অঙ্ক বিবেচনা করি তো 2 হচ্ছে একটা অঙ্ক, এর ভ্যালু মানে এর মান হচ্ছে 2, 9 হচ্ছে একটা অঙ্ক, এর মান কিন্তু 9, 3 হচ্ছে আলাদা একটা অঙ্ক, আমরা সংখ্যা বলতেছি না, সংখ্যা কিন্তু 2935, আর আলাদা আলাদা বললে হচ্ছে কি একটা একটা করে বললে হচ্ছে অঙ্ক বা ডিজিট। অঙ্কের ইংরেজি হচ্ছে কি ডিজিট। তাহলে 2 হচ্ছে আপনার অঙ্ক, এর মান কিন্তু 2, 9 হচ্ছে আলাদা বোঝাইলে অঙ্ক, এর মানও কিন্তু 9 থাকবে, এটাই বলতেছে। পরীক্ষা আসে না এগুলো স্বকীয় মান। তারপর আমরা যদি স্থানীয় মান আমরা খেয়াল করি, প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু যদি আমরা খেয়াল করি, স্থানীয় মান আমরা ভালো করে আমরা চিনি যে কোনো কিছু স্থানীয় মান কিভাবে আমরা নির্ণয় করতে হয়। আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে আপনি দেখেন, এই যে সংখ্যাটা দেওয়া আছে বলতেছে এই ক্ষেত্রে যে 5-এর স্থানীয় মান কত, 7-এর স্থানীয় মান কত, আমরা তো জানি যে এটা। যদি আমরা খেয়াল করে দেখি যে সবার শেষে যে 7 আছে, 7-এর স্থানীয় মান হচ্ছে 7, 3-এর স্থানীয় মান হচ্ছে 3 10 30, আমরা ছোটোবেলা পড়েছি। 1-এর স্থানীয় মান হচ্ছে 1 হচ্ছে আপনার একক, দশক, শতক, তাহলে 1-এর স্থানীয় মান হচ্ছে 100 মানে 100, আর 2-এর স্থানীয় মান হচ্ছে 2000, কারণ 2000-এর ঘরে আছে ওইটা স্থানীয় মান যেটা সেটা। তো বিগত সালে প্রশ্নগুলো আমরা যদি খেয়াল করে দেখি যে 55 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত, অর্থাৎ মাঝখানে অঙ্কটা হচ্ছে আপনার একক, দশকের ঘরে আছে, তাহলে 5 10 50, এটা এখানে বলতেছে যে মাঝখানেটা তো 50 দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে। তো এখানে একটা নোট দেওয়া আছে যে সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ লিখিত, কারো যদি লিখিত প্রস্তুতি থাকে তাহলে মানে দরকার লাগে, তাহলে অবশ্যই আমরা সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ যে লিখিত বইটা আছে ওইটাও পড়তে পারেন। লিখিতরা অনেক সোজা, আমি দেখেছি, ওই বইটাও আপনারা পড়তে পারেন। তো আমরা দ্বিতীয় পর্ব আমরা যদি খেয়াল করি মূলদ সংখ্যা, আমরা মূলদ নিয়ে আমরা তেমন আলোচনা করি না, এখানে মূলদ সংখ্যা দেওয়া আছে। মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। বিভিন্ন পরীক্ষায় কিন্তু ইংরেজি নামটাও আসে, তাই আমাদেরকে শুধু বাংলা শিখলে হবে না, পাশাপাশি আমাদেরকে ইংরাজিও শিখতে হবে যে মূলদ সংখ্যাটার যে ইংরাজি হচ্ছে রেশনাল নাম্বার। মূলদ মানে হচ্ছে কি কোনো একটা সংখ্যাকে যদি আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারেন তাহলে সেটা হচ্ছে মূলদ। এক কথায় উত্তর যদি আমরা দিই মূলদ সংখ্যা কাকে বলে, তাহলে কোনো একটা সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, কোনো একটা সংখ্যা যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে সেটাকে বলা হয় মূলদ সংখ্যা বলা হয়। ভগ্নাংশ মানে কি, মানে ওই যে উপরে একটা আর নিচে একটা যেটা বলা হয় মানে লব এবং হর যেটা। যেমন এখানে খেয়াল করে দেন 3/7 3/5 দেওয়া আছে যেটা, তো আমরা জানি উপরে একটা যেটা এটা বলা হয় লব আর নিচেটাকে বলা হয় হর বলা হয়, তো এটা একটা ভগ্নাংশ। এটাই সাধারণত বলা হয় p/q আকারে। আমরা নবম দশম শ্রেণীর বইতে আমরা পড়েছি যে সকল সংখ্যাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে মূলদ সংখ্যা বলে। এবং বলতেছে p এবং q সহমৌলিক হলে, সহমৌলিক কি আমরা আমরা পাইব এই বইয়ের মধ্যে আছে, আমরা আলোচনা তখন করব সহমৌলিক বিষয় কি। p/q কেন, আমি তো ইচ্ছা করলে বলতে পারি x/y a/b-ও বলতে পারি। এখানে একটা সিম্বল মানে একটা মানে অঙ্ক হিসেবে আমরা দেখাইলো কি যে p/q, এখানে a/b-ও বলতে পারি বা c/d বলতে পারি, x/y-ও বলতে পারি। মূলত বিষয় হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে। যেমন দেখেন এটা 5/2 এর একটা ভগ্নাংশ, সেটা একটা মূলদ। 2.5কেও আমরা কিন্তু মূলদ লিখতে পারি, কিভাবে বানাতে পারি, ভগ্নাংশ বানাতে পারি কেমনে। 2.5টা আমরা ভগ্নাংশ করতে হলে আমাদেরকে করতে হবে কি উপরে 25 দিতে হবে, নিচে 10 দিতে হবে। 25-রে 10 দ্বারা এই যে দেখেন এখানে দেওয়া আছে 2.5কে ভগ্নাংশ যদি আমরা করতে চাই 25/10 মানে 25/10 যদি আমরা করি তাহলে সেটা কি হবে 2.5 পাবো আমরা, তাহলে এটা একটা মূলদ। তাহলে যে 2.5 যদি বলে এই সংখ্যাটা কি মূলদ কিনা, আমরা বলবো হ্যাঁ মূলদ, কারণ 2.5টা আমরা লিখতে পারি 25-রে 10 দ্বারা ভাগ করলে 2.5 হয়ে যায়। তো দেখা গেল এখন আমরা মূলদ সংখ্যা চেনার উপায় আমরা যদি বলি তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে মূলদ। ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলেই সেটা হবে মূলদ। এখন একজন বলতে পারে যে ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 3, এখন এই যে 3 সংখ্যাটা এটা কি মূলদ কিনা, আমরা বলবো যে হ্যাঁ 3 সংখ্যাটা মূলদ, এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। প্রশ্ন হতে পারে কীভাবে লেখা যায়, আমরা জানি যে কোনো একটা সংখ্যা নিচে মনে মনে কি আছে 1 আছে,
তো যে কোনো একটা সংখ্যার নিচে মনে মনে যদি 1 থাকে তাহলে খেয়াল করে দেখেন উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে গিয়ে 1, তাহলে এটা একটা ভগ্নাংশ হইল না? তাহলে পূর্ণ সংখ্যাও কিন্তু মূলদ, কারণ পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে? আমরা একটা সংখ্যা বললাম, আমি বললাম যে 7 একটা সংখ্যা, বললাম যে একটা সংখ্যা 7। এখন এই 7 যে কোনো একটা সংখ্যার নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে দেখেন 7 মানে 7/1, তাহলে এটা একটা ভগ্নাংশ হইল না? হইল। তাহলে যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিচে মনে মনে 1 থাকার কারণে এটা ভগ্নাংশ হয়, তাই আমরা এটাকে বলতে পারি মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যা মানে বলতেছে যে এটাকে ভগ্নাংশ আকারে আমরা বানাইতে পারবো কিনা। যদি ভগ্নাংশ আকারে বানাইতে পারি তাহলে সেটা হবে মূলদ সংখ্যা, আর ভগ্নাংশ আকারে না বানাইতে পারলে এটা মূলদ সংখ্যা হবে না। তো এখানে দেওয়া আছে শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ সবই মূলদ। অর্থাৎ দুনিয়াতে যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ লিখতে পারবো সেটা হচ্ছে মূলদ। আপনি যেভাবে লিখেন সেটাই কিন্তু মূলদ হবে। কীভাবে? আপনি শূন্যকে যদি বলেন শূন্যের নিচে মনে মনে 1 দেন, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 আছে। তাহলে যে কোনো সংখ্যার নিচে মনে মনে যদি 1 থাকে তাহলে সেটাকেই তো আমরা ভগ্নাংশ বানাইতে পারি, যে উপরে 0 নিচে 1, তাহলে সেটা কি হলো? মূলদ সংখ্যা হলো। সেটা মাইনাস হোক, সমস্যা নেই, যে -2, হ্যাঁ -2 নিচে মনে মনে 1 পাবেন। -2 নিচে মনে মনে যদি 1 থাকে তাহলে তো -2/1 এটা একটা কি? ভগ্নাংশ হলো। অর্থাৎ যেটাকে আমরা ভগ্নাংশ বানাতে পারবো সেটাই হচ্ছে মূলদ সংখ্যা, সেটা মাইনাস হোক, প্লাস হোক, শূন্য হোক, যাই হোক। তো এখানে কিছু দেওয়া আছে যে মানে শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ সবই মূলদ। আবার বলছে যে মানে মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে মূলদ সংখ্যার সেটটাকে, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ, আমরা স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে ন্যাচারাল বলেছিলাম, আর এখানে কিন্তু মূলদ সংখ্যাকে বলতেছে যে কিউ দ্বারা, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে আমরা বলেছিলাম। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা সেটা প্লাস হোক মাইনাস হোক সেটা মূলদ। যেমন দেখেন এখানে -3 আছে, তো -3 নিচে মনে মনে 1 আছে, কারণ আমরা জানি যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিচে মনে মনে 1 আছে। তাহলে -3/1, তাহলে এটা একটা ভগ্নাংশ হইলো, এটা মূলদ। প্লাস হইলে প্লাসের ক্ষেত্র। সকল পূর্ণবর্গ সংখ্যাও কিন্তু মূলদ। যেমন আপনি দেখেন √4 রে দিলে কি পাওয়া যাবে? 2 পাওয়া যায়। তো 2 হইলে 2 এর নিচে মনে মনে 1 আছে। √9 হইলে 3 এর নিচে মনে মনে 1 আছে। √25 দিলে এটাকে বাংলা কি পাওয়া যাবে? 5 পাওয়া যাবে। √25টা বাংলা 5 পাওয়া যাবে। তাহলে 5 এর নিচে মনে মনে কি আছে? যে কোনো একটা সংখ্যার তো আমরা জানি মনে মনে 1 আছে, তাহলে 5/1, তাহলে এটা কি? এটা একটা মূলদ সংখ্যা। তাহলে বোঝা গেল যে আমরা যে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো, এগুলো ক্ষেত্রে আমরা মূলদ মানে 81 এর বাংলা আমরা জানি √81 দিলে হয় উত্তর হবে 9। তাই 9 এর নিচে যদি আমরা মনে মনে 1 দিই তাহলে 9/1, তাহলে কি হলো? একটা ভগ্নাংশ হলো, কারণ যে কোনো একটা সংখ্যা নিচে 1 আছে। একইভাবে এটা পূর্ণ ঘনের ক্ষেত্র, যেমন ঘনমূল 8 যদি আমরা দিই তাহলে এটা ক্যালকুলেটর চাপ দিলে উত্তর বাড়িব আপনি 2 বাড়িব, তাহলে 2 বাড়িলে 2 এর নিচে মনে মনে 1 আছে। ঘনমূল যদি আমরা 27 দিই তাহলে এটার উত্তর হবে 3। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে ঘনমূল 27 লেখেন তাহলে দেখবেন উত্তর হচ্ছে 3, অথবা ঘনমূল দিয়ে যদি 64 লেখেন তাহলে এটা ক্যালকুলেটর চাপ দিলে দেখবেন উত্তর বাড়বে 4। তো 4 যেহেতু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 আছে, তাহলে 4/1, তাহলে এটা একটা ভগ্নাংশ হইল। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি? যে পূর্ণ সংখ্যা। দশমিক চিহ্নের পরে অঙ্কগুলো যদি সসীম আকারে অর্থাৎ স্টপ বা থেমে যায় তাহলে মূলদ সংখ্যা হয়। কোনো দশমিক সংখ্যা যদি শেষে অঙ্ক যদি থাকে তাহলে সেটা হবে মূলদ। যেমন দেখেন 2.25 এই সংখ্যার শেষে কিন্তু দশমিক কিন্তু থেমে গেছে, ডট ডট দিয়ে কিন্তু আরও অনেক কিছু দেই নাই, তাহলে আমরা এটা বলতে পারি 2.25কে আমরা বলতে পারি যে এটাকে আমরা ভগ্নাংশ লিখতে পারি কেমনে? 225 রে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 2.25 পাবো। অথবা দেখেন 2.525 এই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশ বানাতে চাই তাহলে 2525 রে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে 2.525 পাবো। তাহলে বলতেছে যে সকল দশমিক সংখ্যা সবার শেষে মানে ডট ডট দেওয়া নাই, মানে শেষে অঙ্কটা আছে, তাহলে সেটাকে আমরা বলবো যে মূলদ সংখ্যা। মূলদ মানে হচ্ছে কি? যে 2.25 শেষে কিন্তু আর ডট ডট দিয়ে বলছে না, যেটা অসীম না, শেষে কিন্তু সীমানা দেওয়া দিচ্ছে যে সবার শেষে আছে 5 আছে। যেহেতু সীমানা দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি যে এটাকে আমরা ভগ্নাংশ বানাতে পারি। কীভাবে বানাতে পারি? কারণ এখানে খেয়াল করে দেখেন যে 2.525 শেষে কিন্তু থাইমা গেছে গা, মানে আর দশমিক নাই।
তাহলে আমরা বলতে পারি 2.525 এই সংখ্যাকে আমরা যদি 2525 যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে, অর্থাৎ দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে আপনি 1 দেয়া অতটা 0 দ্বারা ভাগ করলে দেখা যাবে হবে। যেহেতু 2.525 এই সংখ্যাগুলো আপনি খেয়াল করে দেখেন, এই সংখ্যাটা 2.525 এই সংখ্যার ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে 2.525 দশমিকের পরে দেখেন 3টা সংখ্যা দেওয়া আছে। তাহলে দশমিক পরে যদি 3টা সংখ্যা থাকে তাহলে আপনি 1 দেয়া 3টা শূন্য মানে 1000 দ্বারা ভাগ করলেই আপনি এই সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ 2.525 আপনি যদি মানে ভগ্নাংশ বানাইতে চান তাহলে দশমিকটা উঠাই দিয়ে 1000 দ্বারা ভাগ দেবেন, কারণ দশমিকের পরে 3 ঘর হলে 1000, 2 ঘর হলে 100 দ্বারা ভাগ করলেই এটা পাওয়া যায়। আর যে সকল সংখ্যা মনে করেন যে মানে ইনফিনিটি ডট দেওয়া আছে, অসীম, সেগুলোকে মূলত প্রকাশ করা যায় না। অর্থাৎ দশমিক চিহ্নের পরে একই সংখ্যা যদি অসীম আকার থাকে তাহলে মূলত আকারে পৌনঃপুনিক হলে এটা বলতেছে পৌনঃপুনিক। শুধু এতটুকু খেয়াল করে রাখেন যে যদি কোনো সংখ্যা ডট দেওয়া থাকে, যে ডট দেওয়া রাখছে মানে অসীম পর্যন্ত ইনফিনিটি দেওয়া আছে, সীমানা শেষ নাই, তাহলে মনে রাখবেন এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। কিন্তু এই যে সংখ্যাটা এখানে বলছে যে 7 নম্বরের নিয়মটা বলছে যে 3.333 অথবা দেখেন যে 3.2323 এটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে বানাইতে পারি। এটা আমরা নবম দশম শ্রেণীতে আমরা প্রথম অধ্যায়ে আমরা পড়েছি, এটা নবম দশমের প্রথম অধ্যায়ে আমরা পড়েছি যে পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে কিভাবে বানাতে হয়, কিভাবে যে যতটা পৌনঃপুনিক ততটা নিচে হবে কি 9, আর পৌনঃপুনিক ছাড়া দশমিক যত অতটা 0, এগুলো আমরা পড়ছি। তাহলে পৌনঃপুনিককে আমরা ভগ্নাংশ বানাইতে পারি, এটা নিয়ে অঙ্ক আছে, আমরা ওইখানে আলোচনা করব। পৌনঃপুনিক অধ্যায় যেখানে আছে ওইখানে আলোচনা করব। অতটুকু খেয়াল করে দেখেন, আমরা একটু মানে যদি মনে করে দিতে চাই, নবম দশম শ্রেণীতে প্রথম অধ্যায়ে আমরা পড়েছি যে পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে যতটা উপরে দশমিক দেওয়া আছে, দেখেন যে 3.23 এই 2-এর উপরেও পৌনঃপুনিক আছে, 3-এর উপরে পৌনঃপুনিক আছে। এক্ষেত্রে যতটা পৌনঃপুনিক থাকবে অতটা 9 হবে নিচে, আর পৌনঃপুনিক ছাড়া যদি দশমিক পরে সংখ্যা থাকে তাহলে 0 হবে। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো স্বাভাবিক সংখ্যা সেটা প্লাস মাইনাস হোক সেটা হচ্ছে মূলদ, কারণ নিচে মনে 1 আছে। 2 নম্বর বলতেছে মূলদকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর পূর্ণ সংখ্যা যে কোনো ওই যে বললাম যেটা প্লাস মাইনাস যেটাই হোক সেটা হচ্ছে কি আপনার মূলদ। পূর্ণবর্গ হয় যদি ওই রুট ওভার দিলে যে পূর্ণ সংখ্যা হয়, যেমন √ 4 দিলে হচ্ছে কি আপনার 2 পাই, √9 দিলে 3 পাই, এরকম। তাহলে এটা হবে কি মানে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা পাইতেছি, √100 দিলে আমরা জানি কি 10 হইব, তাহলে এটা মূলদ। অথবা ঘনমূল দিলেও যদি পূর্ণ পাই, যেমন √8 মানে ঘনমূল 8 দিছে, 8 দিলে আসে কত 2 আসে, তাহলে যদি পূর্ণ সংখ্যা নিচে মনে 1 আছে তাহলে এটাও কি মূলদ। বলতেছে দশমিক যদি থেমে যায়, দশমিকের পরে সংখ্যাগুলো যদি ডট দিয়ে অসীম না দেয়, থেমে যায় যদি, তাহলে সেটা হচ্ছে কি মূলদ। আর যদি থেমে না যায় মানে অসীম ডট চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা মূলদ হবে না। আর পৌনঃপুনিক যদি হয়, পৌনঃপুনিক মানে কি একই সংখ্যা রিপিট, দেখেন 3.3333 তাহলে 3.3 দিয়ে একটা পৌনঃপুনিক। এখানে দেন 3.23232323 রিপিট হইতেছে 2323, তাই 3 দিয়ে 23-এর উপরে আমরা কি দিলাম পৌনঃপুনিক দিলে। এরকম পৌনঃপুনিক হলে আমরা ভগ্নাংশ লিখতে পারি, কারণ পৌনঃপুনিকের ভগ্নাংশ আমরা নবম দশম শ্রেণীতে শিখেছি কীভাবে। এই বইয়ের মধ্যে আছে, আমরা যেখানে আমরা এটা পাবো সেখানে আমরা শিখবো, যেহেতু এখানে আলোচনা করে নাই তাই অতটুকু আমরা বলবো যে পৌনঃপুনিকরে আমরা ভগ্নাংশ বানাতে পারি। কেন? যতটা পৌনঃপুনিক ভগ্নাংশ লিখলে নিশ্চয় ততটা 9 লিখতে হয়। তো এগুলো হচ্ছে গিয়ে যে মূলদ সংখ্যা চেনার উপায়। এবার আসেন অমূলদ সংখ্যা, যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না। p/q মানে কি? আগেও আমরা বলছি p/q মানে সেখানে আমি a/b বলতে পারি, x/y বলতে পারি। সোজা কথা হচ্ছে কি মূলদ আর অমূলদ হচ্ছে কি যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কি যায় না সেটা। যেমন আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি √3 দেন তাহলে এইটাকে যদি আপনি ক্যালকুলেটরে চাপ দেবেন তাহলে দেখবেন যে অনেক সংখ্যা বের হবে। ঠিক আছে, অনেক সংখ্যা বের হবে মানে কি আপনি ক্যালকুলেটরের জায়গা লয় না, এই কারণে আপনি দেখা যায় যে কয়েকটা দেখাই যে সংখ্যা। যেমন আপনি খেয়াল করেন √4 কিন্তু দিলে √4 দিলে কিন্তু 2 আসে, কিন্তু √3 দিলে কি কোনো পূর্ণ সংখ্যা আসবে না। √5 দিলে কি কোনো পূর্ণ সংখ্যা আসবে না, আসবে না। এটা আসবে এরকম মনে করেন যে 3.12 5 6 9 8 2 ... আসবে। তাহলে বোঝা গেল এটা তো অসীম চলতেছে, এটা শেষ সীমানা নাই, তাই এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি। যে দশমিকের পরে যদি থেমে যায় তাহলে সেটা হচ্ছে কি আপনার পূর্ণ মানে সংখ্যা বানান যাইব, মানে ভগ্নাংশ বানান যাইব। আপনি খেয়াল করে দেখেন এখানে
রুট 2 যদি দিই আমরা তাহলে 1.412 ডট ডট আছে, মানে এটা শেষ নয়, অসীম। রুট 3 দেন, রুট 5 দেন, 6 দিন, 7 দিন, 8 দেন, রুট 9 দিলে হবে না, 9 দিলে কিন্তু 3 পূর্ণ সংখ্যা পাবো। রুট 10 দিলে আপনি 3.162277 ডট ডট মানে কি আরও আছে, আপনি ক্যালকুলেটারের জায়গা নেই না, কারণ আমাদের ক্যালকুলেটার হচ্ছে আপনার অনেক ক্যালকুলেটার আছে 7 ডিজিট, মানে 7টা সংখ্যা লয়, কোনোটা আছে 10টা লয়, কোনোটা আছে 11টা লয়, এটা নির্ভর করে ক্যালকুলেটারের উপরে। তো এটা ডট ডট মানে কি অসীম আছে, তাই এটাকে আমরা পূর্ণ বর্গ বানাতে পারবো না, মানে মূলত বানাতে পারবো না, বা মনে করেন যে ভগ্নাংশ বানাতে পারবো না, কারণ এটা তো সীমানা শেষ নাই। ঘনমূলের ক্ষেত্রে আপনি খেয়াল করেন, ঘনমূল 2 দিলে 3 দিলে অনেক ডট ডট মানে কি আরও আছে। তো এগুলোকে আমরা মানে পূর্ণ মানে কি মূলত বানাতে পারবো না, কারণ কেন, এগুলো ভগ্নাংশ হয় নাই, তাই এগুলোকে নাম দিচ্ছে অমূলদ সংখ্যা, নাম হচ্ছে ইররেশনাল নাম্বার। তারপর আপনি খেয়াল করেন, তাহলে বললো যে পূর্ণ গণ যেটাকে আমরা মানে পূর্ণ সংখ্যা পাই না, এটা দুইটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে, এগুলো বলতেছে। গণিত বিশেষ সংখ্যা হিসেবে 5টি সংখ্যাকে ধরা হয়, সংখ্যাগুলো হচ্ছে গিয়া গণিতে বিশেষ সংখ্যা 5টা ধরা হয়, সেটা হচ্ছে ই, আই, পাই, 1 এবং 0। এগুলো আমাদের মনে রাখতে হবে যে গণিতে বিশেষ সংখ্যা ধরা, এটা ই হলো স্বাভাবিক লগের ভিত্তি, এটাও মনে রাখতে হবে যে ই হচ্ছে আপনার স্বাভাবিক লগের ভিত্তি, অর্থাৎ ইহা একটি অমূলদ ও ধ্রুবক সংখ্যা। তাহলে ই এর মান কিন্তু দেওয়া আছে, ই হচ্ছে আপনার 2.718281 ডট ডট দেয় ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত চলবে। তাহলে এটাকে যেহেতু আমরা অসীম পর্যন্ত চললে কোনো সংখ্যাকে আমরা ভগ্নাংশ বানাতে পারবো না, তাই এটা কি, এটা হচ্ছে আপনার যে অমূলদ সংখ্যা। আই দ্বারা ইমেজিনারি নাম্বার বোঝায়, তাই এটাও মানে কাল্পনিক সংখ্যা, যেগুলো সব অবাস্তব। পাই হচ্ছে কি আপনার, আমরা জানি পায়ের ক্ষেত্রে অনেকে আমরা মনে করি যে পাই মান হচ্ছে আপনার 3.1416, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাইরে আমরা মনে করি যে পাই হচ্ছে কি আপনার 3.1416, আসলে এটা ভুল ধারণা। পায়ের কিন্তু মান অসংখ্য, 3.1415926 ডট 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 দেয়, এটা ইনফিনিটি পর্যন্ত যায়। অনেকে আবার পাইরে লেখে 22/7, মানে 22-রে 7 দ্বারা ভাগ করে। তো একই কথা আপনি যেটাই বলেন না কেন, পায়ের মান কিন্তু 3.1416 নয়, আরও অসংখ্য আছে। ক্যালকুলেটার চাপ দেয় ফাইয়ে আপনি চাপ দিলে দেখবেন এখানে ফাইকে আমরা মূলত বলবো না, কারণ এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। পাই যেহেতু অমূলত, পাই কিন্তু অমূলত কেন, এটা 3.1415 এগুলো অসংখ্য বানান যায়, মানে ইনফিনিটি পর্যন্ত যাবে। কিন্তু পায়ের মান যদি আপনি 22/7 যদি দেন, তাহলে কিন্তু 22/7 দিলে কিন্তু মূলত, কারণ এটা তো একটা ভগ্নাংশ। পায়ের মান 3.1416, এটা মানে 1592 এরকম ডট ডট ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই এটা হচ্ছে অমূলদ। কিন্তু আপনি 22/7 যদি দেন, 22 ভাগ মানে 7/22 যদি দেন, তাহলে সেটা হচ্ছে পাই কিন্তু মূলদ হবে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, হচ্ছে এক মৌলিক যৌগিক কোনটি নেই, সৃষ্টি আদি সংখ্যা হচ্ছে এক, এককে কেউ মৌলিকও বলবে না, এককে কেউ যৌগিকও বলবে না। কেন এক মৌলিক সংখ্যা নয়, কেন আমরা জানি মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়েছে, কেন, কারণ এক সবার সাথে আছে, 2 একে 2, 5 একে 5, 100 একে 100, 1000 একে 1000, তাই এটা যৌগিক সংখ্যা নয়। শূন্যকে আমরা ধনাত্মকও বলবো না, ঋণাত্মকও বলবো না, মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না, ইহা একটা আশ্চর্য সংখ্যা। এটা ধনাত্মক ঋণাত্মক কিছু না, এটা বলে অঋণাত্মক বলা হয়। ধনাত্মকও না, ঋণাত্মকও না, মৌলিকও না, যৌগিকও না, এরা অঋণাত্মক। তো এখানে কিছু নোট দেওয়া আছে, যেমন একটা মূলদ আর একটা অমূলদ যদি আমরা যোগ করি, তাহলে আমরা অমূলদ পাবো, এটি মনে রাখতে হবে। একটা মূলদ থেকে একটা অমূলদ বিয়োগ করলে অমূলদ পাবো, মূলদ আর অমূলদ গুণ করলে অমূলদ পাবো, মূলদ রে যদি অমূলদ দ্বারা ভাগ করি তাহলে অমূলদ পাবো, অমূলদ যোগ অমূলদ হলে অমূলদই পাবো, অমূলদ থেকে অমূলদ বিয়োগ করলে অমূলদ পাবো, অমূলদ আর অমূলদ গুণ করলে অমূলদ হবে, অমূলদ ভাগ অমূলদ হলে অমূলদই হবে। এটা দেওয়া আছে। যদি না বুঝেন তাহলে ওই আপনি মানে একটা সংখ্যা বিবেচনা করে আপনি এটা কাজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মূলদ অমূলদ বিষয়টা কি। এগুলো বিভিন্ন পরীক্ষা আসে যে মূলদের সাথে অমূলদ যোগ করলে কি হবে, অমূলদ হবে, এটা আমাদের শিখতে হবে। তো এখানে বিগত সালে প্রশ্ন দিয়েছে যে মূলদ সংখ্যা সেটকে আমরা জানি কিউ দ্বারা প্রকাশ করে, নিচে কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ মানে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, ওখানে উত্তর দিচ্ছে নাই, মানে এখানে কোনোটাই নাই, মানে অপশন সবগুলো আছে। কারণ এখানে দেখেন পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিকরা ভগ্নাংশ বানা যায়, এটাও পৌনঃপুনিক ভগ্নাংশ বানা যায়। √9 রয়েছে 3 পূর্ণসংখ্যা নিচে মনে মনে আছে ভগ্নাংশ বানানো যায়, এটাকেও ভগ্নাংশ বানানো যাবে, এই কারণে ওই যে বলছে যে উত্তর নাই। ওকে, তারপর আমরা নিচে যদি দেখি আরও অনেক আছে। কোনটি অমূলদ সংখ্যা এখানে দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে উত্তরটা হচ্ছে এইটা। কেন এটা উত্তর হবে আপনি খেয়াল করে দেখেন যে √7 বাংলায় ডট ডট অনেক সংখ্যা বাড়িব,
বা রুট ঘনমূল 9 দিলে অসংখ্য বাড়িব। এটা তো ভগ্নাংশ হয়ে আছে, গ নাম্বারটা ভগ্নাংশ হয়ে আছে 3/4, এটা তো ভগ্নাংশ হয়ে আছে। আর এটাকে আমরা ভগ্নাংশ মধ্যে 64 ঘনমূল দিলে মানে 4 বাড়িব। আর 3.25টা তো আমরা জানি এটা ভগ্নাংশ বানান যায় কীভাবে, 3.25 দশমিক পরে 2 সংখ্যা যদি হয় তাহলে মানে দুইটা অঙ্ক হইলে 100 দ্বারা ভাগ করলেই হয়ে যায়, অর্থাৎ 325 100 দ্বারা ভাগ করলে হবে। তাহলে ভগ্নাংশ বানা যায়, একমাত্র এটাকে বানানো যায় না। কোনটি মূলদ সংখ্যা, মূলদ মানে ভগ্নাংশ আকারে বানানো যায়, এই যে এইটা। কেন √4 এটা দিলে উত্তর আইবে 2, তো 2 হলে 2 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে নিচে একটা ভগ্নাংশ হবে। ফার্স্টে √/, দিলে দশমিক বাড়িব অসংখ্য সংখ্যা, 10-এর ক্ষেত্রে √10, √7 এর ক্ষেত্রে অসংখ্য সংখ্যা বাড়িব। তো আপনি চলে এইভাবে আপনি নিজে চেক করে বুঝতে পারেন যে কোনটা মূলদ কোনটা অমূলদ। তারপর আপনি যদি খেয়াল করে দেখেন আরও অসংখ্য দেশে, যেমন এখানে দেখেন 41 নাম্বারটা খেয়াল করে দেখেন কোনটি মূলদ সংখ্যা। তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে 3√3 কিন্তু আপনি যদি ক্যালকুলেটর চাপ দেন মানে দশমিক পরে অসংখ্য সংখ্যা বের হবে। পাই তো আমরা জানি এটা 3.15 দিয়ে অনেক সংখ্যা আছে, এটা আমরা মনে করি যে 3.14 100 বুঝি, আসলে না। ইও কিন্তু অনেক সংখ্যা, বড় একটা সংখ্যা। ই এর কিন্তু আমরা বলছিলাম একটা মান আছে, শুধু এতটুকু মনে রাখেন যে ই হচ্ছে গিয়ে আপনার মানে অমূলদ সংখ্যা। কেন দেখেন ই এর মান দেখেন দেখছে 2.718281 অনেক ইনফিনিটি, তাই ই হচ্ছে গিয়ে আপনার অমূলদ। আমরা যদি বলি তাহলে এই যে মূলদ সংখ্যা একমাত্র হচ্ছে 0.37 উপর পৌনঃপুনিক আছে, আমরা জানি পৌনঃপুনিকরে ভগ্নাংশ বানা যায়, যতটা পৌনঃপুনিক ততটা নিচে 9 হবে ভগ্নাংশের নিচে। তাহলে এইভাবে আপনি ইচ্ছা করলে এখানে সবগুলো হবে। আপনি ধরেন কি ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ ই এর মান কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাবে। নিচের কোনটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে মানে ভগ্নাংশ বানা যাবে কোনটা, তাহলে ভগ্নাংশ বানানো যাবে এই যে প্রথমটা, ঘনমূল 8 দিলে উত্তর হবে 2, এই যে দেখেন সলিউশন দেওয়া আছে। বাকিগুলোকে দিলে কিন্তু দশমিক বাড়িব অসংখ্য সংখ্যা। তাহলে যেটাকে পূর্ণ সংখ্যা 2 পাইছি, 2 এর নিচে মনে 1 আছে, তাহলে 2 এর নিচে 1 থাকলে 2/1 মানে একটা ভগ্নাংশ পাইলাম আমরা। এভাবে দেওয়া আছে কি অসংখ্য দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন। যেমন এই ঘনমূল 5 দেওয়া আছে, বলতেছে যে সংখ্যাটি কি, এটা অমূলদ। কেন অমূলদ, কারণ এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই তাহলে দশমিক দিয়ে অসংখ্য সংখ্যা বের হবে, যারা ইনফিনিটি মানে সীমানা শেষ নেই। আপনি ক্যালকুলেটরে দেখবেন যে দশমিকের পরে দেখবেন যে 7-8টা সংখ্যা বাড়িয়েছে, কিন্তু আসলে এখানে কিন্তু শেষ নয়। আপনার ক্যালকুলেটরের ডিজিট হচ্ছে গিয়া মানে একসাথে সংখ্যা তোলা যায় 10টা 11টা 12টা এরকম, তাই আপনি অতটুকু পর্যন্ত গিয়ে দেখবেন শেষ। কিন্তু আপনি যদি কম্পিউটার দা করেন বা সায়েন্টিফিক ক্যালকুলেটর দা করেন দেখবেন অনেক সংখ্যা, যে সংখ্যা শেষ নাই। এই কারণে এটা ইনফিনিটি পর্যন্ত আছে, অসীম পর্যন্ত সংখ্যা যাবে। তো এই যেখানে বলছে যে 7√3 এটা কোন ধরনের অমূলদ সংখ্যা। কেন অমূলদ, কারণ 7 তো পূর্ণ হলে কিংবা √3 দিলে তো দশমিক অসংখ্য বাড়িব, 1.732 অসংখ্য বাড়িব। তাহলে অসংখ্য বাড়লে তো এটা ইনফিনিটি মানে অসীম, অসীম হলে আমরা জানি এটা কি অমূলদ সংখ্যা। এবার আসি আমরা মৌলিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। মৌলিক সংখ্যা বিষয়টা কি, প্রাইম নাম্বার, মৌলিকের বাংলা প্রাইম, এগুলো মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষা দেখা যায় যে মানে মৌলিকের যা বাংলা কোনটা এটাও বিভিন্ন পরীক্ষা আসে। তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে প্রাইম নাম্বার, যেটা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে ভাঙা যায় না, মানে আর কোনো সংখ্যা পাওয়া যায় না, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধু 2টা ভিন্ন উৎপাদক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা শুধু একমাত্র 1 দ্বারা ভাগ যাবে, এবং যে সংখ্যাটা মৌলিক ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন আপনি খেয়াল করেন 2 দ্বারা ভাগ করা যায় আর 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যায় আর 1 দ্বারা যায়, 5 দ্বারা যায় আর 1 দ্বারা যায়, 7 11 13 দ্বারা ভাগ করবেন আর 1 দ্বারা ভাগ যায়। তাহলে দেখা গেল মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা বলবেন এই সংখ্যা দ্বারাই ভাগ যাবে, আর 1 দ্বারা সব সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া 13-রে আর কোনো সংখ্যা মানে 1 দ্বারা ভাগ যাব আর 13 দ্বারা ভাগ যাব, আর 13-রে আর কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে 1 এবং যে সংখ্যাটা বলবো ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাই আমরা বলবো 2 3 5 7 11 মৌলিক। 10 মৌলিক নয় কেন, 10 কিন্তু 1 দেওয়া যা 10 দেওয়া যা, ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে, কিন্তু আবার কিন্তু 10 কিন্তু 2 দেওয়া যা 5 দেওয়া যা, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক হবে সেটা যে সংখ্যাটা বলবো হেরে এই সংখ্যা দিয়ে ভাগ যাইব আর 1 দ্বারা যাবে। যৌগিক সংখ্যা মানে কি, যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে, যেমন 4-রে 4 দ্বারা যায় 2 দ্বারা যায়, 8-রে 2 দ্বারা যায়, 7 দ্বারা যায় 8 যায়, 10-রে 2 দ্বারা যায়, 5 দ্বারা যায়, ঠিক আছে। শুধু 1 আর ওই সংখ্যা যেটা বলবো এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যদি না যায় তাহলে মৌলিক। আপনি 11 চিন্তা করেন, 11 দিয়ে ভাগ যাব, মানে এই সংখ্যা 2 ভাগ যাব, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। কিন্তু আপনি 15 3 দ্বারা যেতেছে, 5 দ্বারা যেতেছে, তাহলে এটা মৌলিক নয়। মৌলিক হচ্ছে গিয়ে যে সংখ্যা বলবো এই সংখ্যা দ্বারা ভাগ যাব আর 1 তো গণহারে ভাগ যাবে।
তাহলে এটা হচ্ছে মৌলিক, আর যৌগিক হইলে অন্য সংখ্যা দ্বারা ভাগ যাবে। এককে আমরা বলছি যে এটা মৌলিকও না যৌগিকও না, এটা হচ্ছে আপনার এটা মানে একটা বিশেষ সংখ্যা। কারণ এটা সবার সাথে আছে। তো খেয়াল করে দেখেন, ঋণাত্মক সংখ্যা মৌলিক অথবা যৌগিক সংখ্যা হতে পারে না। মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়েছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই বৈশিষ্ট্য যদি আপনি মনে না রাখেন তাহলে দেখা যাবে যে অনেক পরীক্ষার ক্ষেত্রে আপনি পারবেন না। এগুলো হচ্ছে ছোটোখাটো টিপস। যেমন যে কোনো একটা যদি ঋণাত্মক সংখ্যা বলে যে আপনি -10 এটা কি মৌলিক না যৌগিক, আপনি বলবেন যে ঋণাত্মক সংখ্যা মৌলিক অথবা যৌগিক হতে পারে না। কেন? মৌলিক যৌগিক হতে গেলে স্বাভাবিক সংখ্যা লাগবে। মৌলিক সংখ্যা কিন্তু 2 থেকে শুরু হয়েছে। এক ব্যতীত অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা সর্বনিম্ন 4টি উৎপাদক বিদ্যমান। এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে। এক ছাড়া যে কোনো সংখ্যার, স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন 4টা উৎপাদক আছে। ফর এক্সাম্পল 2 এর সর্বনিম্ন উৎপাদক হচ্ছে 4টা। 2 কীভাবে হচ্ছে 2 একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। আবার 2রে কিন্তু ভাগ যায় কিন্তু +1 দ্বারা -1 দ্বারা। ওইটা বলতেছে যে এক ব্যতীত মানে এক ছাড়া যে কোনো স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মানে অ্যাটলিস্ট 60টা উৎপাদক পাওয়া যাবে। বেশি পাইতে পারেন আপনি। 20-রে আপনি কটা দা ভাগ করতেন খেয়াল করে দেখেন। 20 সংখ্যাটা যারা 20 1 দা যায় একটা, 2 দা যা 2টা, 4 দা যা 3টা, 5 দা যা 10 দা যা 20 দা যা। ঠিক আছে? কিন্তু এরা বলতেছে যে এক ছাড়া অন্য যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে অ্যাটলিস্ট সর্বনিম্ন 60টা উৎপাদক আমরা পাবো। সেটা কি 4টা উৎপাদক? যেমন 5 একটা সংখ্যা যদি বলি, 5-রে 5 দ্বারা +5 দ্বারা ভাগ দিতে পারি, বা মাইনাস দ্বারা ভাগ দিতে পারি, +1 দ্বারা -1 দ্বারা। ওইটা মানে 4টা আমরা পাইব। একটা হচ্ছে প্লাস, যে সংখ্যাটা বলবো এই সংখ্যাটা প্লাস মাইনাস, আর একটা হচ্ছে 1 হচ্ছে প্লাস মাইনাস। একটি মৌলিক সংখ্যা সর্বনিম্ন 2টা উৎপাদক থাকবে। হ্যাঁ, মৌলিক সংখ্যা 2টা থাকবে। কেমনে? 1 সেটা সবার সাথে আছে, আর যে সংখ্যাটা মৌলিক এইটা ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা নেই। যেমন আপনি বলেন 11 1 দা যায়, তাহলে একটা সংখ্যা পাইলেন ভাগ যাইব। আর 11 দা যা, তাহলে 2টা সংখ্যা পাবেন যে ভাগ যাইব। তাহলে বলতেছে যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ উৎপাদক সংখ্যা হচ্ছে 2টা। একটা হচ্ছে 1 এবং আর ওই সংখ্যাটা নিজেই। ঠিক আছে? তো 1-এর ভিন্ন 2টি উৎপাদক নেই, কিন্তু ধনাত্মক উৎপাদক সংখ্যা শুধু +1। আচ্ছা, এটা লাগবে না, দরকার নেই। মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই, এটা আমাদের লাগবে যে মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই। কেন? কারণ মৌলিক সংখ্যার তো ভাগ যায়ই না। কারণ মৌলিক সংখ্যা যেমন 11 দ্বারা ভাগ যায়, আর 1 দ্বারা ভাগ যায়, আর তো কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে এটা তো কোনো প্রকৃত কোনো উৎপাদক নাই। কারণ কেন? 11 দিয়ে ভাগ যাইতেছে, আর 1 দ্বারা যায়। 1 তো সবার সাথে আছে, আর 11 তো নিজের দ্বারা ভাগ দিবই। এই কারণে তো প্রাথমিকভাবে মৌলিক সংখ্যা চেনার উপায় যে প্রথম শর্ত হচ্ছে সংখ্যাটি বর্গমূল করলে যা পাওয়া যায় তাহা অথবা তাহার পূর্বে মৌলিক সংখ্যাগুলো দ্বারা যদি ওই সংখ্যা নিঃশেষে বিভাজ্য না হয় তবে ইহা মৌলিক সংখ্যা। এগুলো লাগবে না, আপনি খেয়াল করেন না একটা সংখ্যা মৌলিক কিনা সেটা বুঝতে পারবেন যে ওই সংখ্যাটা আপনার মানে ভাগ যায় কিনা। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সকল সংখ্যার একক স্থানে 1 3 7 9 বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে, মানে ফিক্সড না, নির্দিষ্ট না। বলতেছে যে যে সংখ্যা মানে একটা বড় একটা সংখ্যা দিল, এই সংখ্যা সবার শেষের সংখ্যাটা যদি 1 3 সবার শেষের গড়ে যদি 1 3 7 9 থাকে তাহলে বলতেছে এটা মৌলিক হতে পারে। তৃতীয় শর্ত হচ্ছে সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যদি ইহা মৌলিক সংখ্যা হয় তবে মৌলিক সংখ্যা হতে পারে। যে ওই সংখ্যারে যদি সবগুলো সংখ্যার যোগ করলে যদি মৌলিক হয় তাহলে মৌলিক হতে পারে। যেমন এই শর্তগুলো আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আপনি খেয়াল করেন যেমন 97 কি মৌলিক সংখ্যা? ওই যে দ্বিতীয় শর্তটা বলছিল যে সবার শেষে যদি 1 3 7 9 থাকে তাহলে মৌলিক হতে পারে। দেখেন সবার শেষে আছে 7 আছে, সংখ্যাটা সবার শেষে 7 আছে, তাই দ্বিতীয় শর্তটা মাইনাস হচ্ছে যে হ্যাঁ মৌলিক হতে পারে। 3 নম্বর শর্ত বলছে এগুলোর যোগ করলে তাহলে 9 আর 7 যদি আমরা যোগ করি হচ্ছে 16 যেহেতু মৌলিক নয়, বলছে যোগ করলে যদি মৌলিক হয় তাহলে মৌলিক হতে পারে। এখন যোগ করে দেখলাম 16 যা মৌলিক নয়, কারণ 16 2 দা যা 7 দা যা 8 দা যা, তাহলে তৃতীয় শর্ত সত্য নয়। প্রথম শর্ত সর্বদাই সঠিক হয়, কিন্তু তৃতীয় শর্ত সঠিক নয়। এই কারণে প্রথম শর্ত আমাদের দরকার নাই। তো আমরা বুঝলাম যে 97 এটা মৌলিক সংখ্যা নয়। তো আপনি কীভাবে বুঝবেন? আপনি সাধারণত একটা সংখ্যা মৌলিক কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি 2 থেকে 10 পর্যন্ত একটা একটা করে ভাগ দিবেন। 97 2 দা ভাগ দিন, 3 দা ভাগ দিন, 4 দা ভাগ দিন, 5 দা দিন, 6 দা দিন, 7 দা দিন, 8 দা দিন, 9 দা দিন, 10 দা দিন, তাহলে দেখবেন যে যদি ভাগ যায় তাহলে বুঝবেন যে এটা মৌলিক। আর এই শর্তগুলো দেখতে পারেন যে সবার শেষে যদি 1 3 7 9 থাকে তাহলে মৌলিক হতে পারে। আর এই বড় সংখ্যা দিয়ে থাকলে এই সবগুলো সংখ্যা যোগ করে আর যদি যে সংখ্যাটা ভাবেন দেখেন 9 আর 7 97 9 আর 7 যোগ করলে 16 পাইছি, যদি মৌলিক হয়
16 তো মৌলিক না, যদি মৌলিক হইতো তাহলে এটা মৌলিক হতে পারতো। তো এখানে কিছু দেয়া আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, যে 1 থেকে 200 পর্যন্ত আমাদেরকে মুখস্থ করতে হয়। মৌলিক সংখ্যার বিপদ কাটতে যায় কতগুলো সঠিক, কারণ দেখা যায় আপনি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 44, 22, 32, 23, 21 এই সংখ্যাটা মনে রাখবেন। তো আপনি এমনিও মনে রাখতে পারেন যে 442, 232, 232, 1 এভাবে মনে রাখতে পারেন, অথবা মনে রাখতে পারেন যে 44, 223, 223, 21 অথবা 442, 232, 232, 1 মানে এটা মনে রাখার টেকনিক। পরীক্ষা হলে বিভিন্ন পরীক্ষা হলে আসে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, অথবা এভাবে আসে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, অথবা এভাবে আসে পরীক্ষার মধ্যে যে 1 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তাহলে এটা মনে রাখার নিয়ম হচ্ছে এভাবে, দেখেন যে সংখ্যাটা দেশে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে মনে রাখার নিয়ম থেকে ওই যে এখানে দেশে যে সংখ্যাটা দেশে এটাকে আপনি মানে এরা ভাঙ্গা দিয়ে দিছে, যেমন 44, 232, 44, 223, 223, 21 এভাবে মনে রাখতে পারেন, অথবা 442, 232, 232, 1 মনে রাখতে পারেন। এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি বলি যে 44 প্রথম 4 দ্বারা বোঝাচ্ছে যে 1 থেকে 10-এর ভিতরে 4টা হচ্ছে মৌলিক সংখ্যা, 11 থেকে 20-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা, এভাবে খেয়াল রাখবেন। আর 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা মৌলিক দেওয়া আছে। মানে এক একটা অঙ্ক হচ্ছে আপনার যে 1 থেকে 10, 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30 এরকম। যেমন আপনি খেয়াল করে দেখেন এখানে 44 দেওয়া আছে। 44 মানে বলতেছে যে প্রথম 4টা হচ্ছে 1 থেকে 10, কোনটা 2, 3, 5, 7 এই 4টা। 11 থেকে 20 আছে 4টা আছে, 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 23, 29। 31 থেকে 40 পর্যন্ত আছে 2টা, 31, 37। 41 থেকে 50 পর্যন্ত আছে 3টা, 41, 43, 47। তো এইটাই এখানে দেওয়া আছে যে বলতেছে কি 1 থেকে 100 পর্যন্ত আছে মৌলিক সংখ্যা আছে 44, 223, 223, 21। মানে প্রথমে 1 থেকে 10 হচ্ছে 4টা, 11 থেকে 20 4টা, 21 থেকে 30 হচ্ছে 2টা। এভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই চকটা মনে রাখলে চলে। 200 থেকে 1000 পর্যন্ত এখানে একটা তালিকা দেওয়া আছে। আবার দেখেন এখানে একটা তালিকা দেওয়া আছে 101 থেকে এই জায়গার মধ্যে খেয়াল করেন 101 থেকে 200 পর্যন্ত একটা তালিকা দেওয়া আছে, সেটা হচ্ছে দেখেন 4, 1, 1, 3, 1, 2, 2, 2, 1, 4 এটা দেওয়া আছে। মানে 101 থেকে 110 পর্যন্ত আছে 4টা, 111 থেকে 20 পর্যন্ত আছে একটা, সেটা হচ্ছে 113। 121 থেকে 130 পর্যন্ত সংখ্যা আছে আপনার একটা, সেটা হচ্ছে 127। এভাবে দেওয়া আছে। তো আপনি সাধারণত আমরা 1 থেকে 100 পর্যন্ত মনে রাখেন যে সেটা হচ্ছে 44, 223, 223, 21 অথবা 442, 232, 232, 1 এটা মনে রাখেন। আর 101 থেকে 200 পর্যন্ত মনে রাখতে পারেন, সেটাও আসে। এখানে দেখছি 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, আমরা তো বললাম উপরে। 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 30 থেকে 40 পর্যন্ত 2টা, আমরা তো উপরে বলছি। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবেন সেটা। আবার এখানে একটা দেওয়া আছে যেটা লাগে যে এটাও আসে যে 1 থেকে 50 পর্যন্ত কয়টা আছে আপনি গণে ফেলবেন। এখানে দেখেন 15টা বলছে না, তো 15টা কীভাবে গণে ফেলবেন যে এই যে আমরা সংখ্যাটা বলছিলাম কিন্তু 44, 223, 223, 21। তাহলে প্রথমে 1 থেকে 50 হলে 1 থেকে 10 হচ্ছে 4টা, 11 থেকে 20 হচ্ছে 4টা, তাহলে 4 4 8, পরে হচ্ছে 2টা, তারপর হচ্ছে 2টা, পরে হচ্ছে 3, তাহলে 1 2 3 4 5 অর্থাৎ 44, 223 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে 15টা। আপনি চাইলে এখানে যোগ করতে পারেন 4 4 8 আর 2 2 4 12 আর 3 15। তাহলে 44, 223 এই অতটুকু হচ্ছে আপনার 50 পর্যন্ত। 1 থেকে 10 কিন্তু প্রথম 4, 11 থেকে 20 হচ্ছে আপনার দ্বিতীয় 4। এভাবে আপনি 50 পর্যন্ত দেখেন কয়টা একটা গণে ফেলবেন। পরীক্ষা হলে আসে 1 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা 15টা, অথবা 50 থেকে 100 পর্যন্ত কয়টা সেটা হচ্ছে 10টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা 25টা। 100 থেকে 150 হচ্ছে 10টা। 151 থেকে 200 হচ্ছে 11টা। 100 থেকে 200 আছে 21টা। বেশিরভাগ ক্ষেত্রে আসে এইটা, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা সেটা হচ্ছে 25টা। আরেকটা আসে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা সেটা হচ্ছে আপনার 21টা, এটাও আসে।